ভাই সত্যি বলতে কি কম দামি স্মার্টফোনগুলোই না এখন সবচাইতে ভালো করতেছে, মানে কম দামের মধ্যে তারা ভালো দেওয়ার ট্রাই করছে। যেমন এই যে আমার হাতের ফোনটা দেখুন, এইটার দাম 15,000 টাকার নিচে 14,999 টাকার স্মার্টফোন, বাট এখানে 6 GB র্যাম রয়েছে। এর যে ডিসপ্লেটা দেখছেন এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং ডিসপ্লেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, মানে এর চিন বেজেল খুবই ন্যারো, অনেকটা 20,000 প্লাস বা 30,000 মানে এরকম ক্যাটাগরির স্মার্টফোনের মতোই লাগছে। আবার এটার যে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, আবার 5000 mAh এর ব্যাটারি রয়েছে। বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। আর অবশ্যই ডিজাইন একদম বর্তমান সময়ের যুগ উপযোগী ডিজাইন নিয়ে এসছে এবং রিয়ার প্যানেলটাতে গ্লাসও রয়েছে, যে বিষয়টা আপনি আমার মনে হয় না 15,000 টাকার নিচে খুব একটা পাবেন, অন্তত অফিসিয়াল পাওয়া যায় না আর কি। সো সবকিছু মিলে এই প্যাকেজটা দুর্দান্ত। আর এই প্যাকেজটা আসলে কাদের? বেনকো আমাদের কাছে এই যে এত বড় বক্সটা পাঠিয়েছিল। হ্যাঁ, তো এই বক্সের মাঝে শুধুমাত্র স্মার্টফোন না কি কি আছে আপনারা তো দেখে নিলেনই, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেনকো S1 নিয়ে রিসেন্টলি আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তো তার এই বড় ভাই হচ্ছে এইটা বেনকো S1 Pro। S1 Pro মূলত দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6/128GB এবং 8/256GB ভ্যারিয়েন্ট। আমাদের হাতেরটা 8/256। 6/128GB ভ্যারিয়েন্টের দাম 14,990 টাকা এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 8/256 এর দাম হলো 15,990 টাকা। তো এরকম প্রাইস পয়েন্টেও আমার মনে হয় না 8GB র্যাম, 256GB স্টোরেজ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এত কিছু একসাথে পাওয়া যায় না আর কি। প্লাস এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং বাংলাদেশের প্রায় সব জায়গায় কিন্তু এদের ফোনগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে, প্লাস ওয়ারেন্টিও আপনি ক্লেম করতে পারবেন। বেনকোর ব্যাপারে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, কারণ এর আগের ভিডিওতে আমরা ইন ডিটেইলে অনেক কিছু আলোচনা করেছি। সরাসরি একদম স্মার্টফোনের রিভিউতেই ঝাঁপিয়ে পড়ব। তো ফার্স্টেই আমি যদি আবারও সেই ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে যাই, এর বডি ফ্রেমটা আসলে প্লাস্টিকের তৈরি, স্কোয়ার বক্সি শেপের, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই থাকলেও এতে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাইনি, যা আমি মিস করছি। এরকম সুন্দর একটা ফোনের সাথে এই বিষয়টা থাকতে পারতো। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, মানে এর যে হোম বাটন ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দেয়, একটু অ্যানিমেশন ডিলে আছে। আর নিচে USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক তাও থাকছে। শুরুতে যেমনটা বলছিলাম রিয়ার প্যানেলটা গ্লাস, হ্যাঁ এটা গ্লাস এবং ফ্রস্টেড। এর ফলে আসলে এটাতে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বসেও না, দেখাও যায় না, হালকা স্মাজেস দেখা যায় আর কি। আর আপনি অবশ্যই বক্সে একটা কেস পাবেন, সেটাও ব্যবহার করতে পারেন। ভালো লাগছে, এটা বেশ প্রিমিয়াম এবং এরকম সেগমেন্ট থেকে, মানে এই প্রাইস পয়েন্ট থেকে এটা সত্যি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটা স্মার্টফোন। আই হোপ আপনাদের ভালো লেগে যাবে এর ডিজাইন। এবার যদি আসি এর ডিসপ্লে সেকশনে, সাইজ 6.8 ইঞ্চ, তো ছোট না, বেশ বড় সড়ো। যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও টিডিও দেখেন, তাদের আই হোপ ভালো লেগে যাবে। আর ডিসপ্লেটার চিন বেজেল বেশ ন্যারো, জাস্ট লোয়ার চিনটা তুলনামূলকভাবে মোটা এবং সেন্টারে টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল কাটআউট। এর পাশে হালকা আমরা একটু শ্যাডো লক্ষ্য করবো, বাট পাঁচল কাটআউটটাও কিন্তু অনেকটাই ন্যারো। রিসেন্টলি ওয়ালটন একটা স্মার্টফোন লঞ্চ করে, তো ওইটাতে আমরা পাঁচল কাটআউট দেখছিলাম, বাট ওইটার তুলনায় এটা আবার কিছুটা ছোট রয়েছে। এই ডিসপ্লেটা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের, সুতরাং রেজলিউশন নিয়ে কোনো ঘাটতি নেই, বাট এটা রেগুলার রিফ্রেশ রেটের, মানে 60 হার্টজ রিফ্রেশ রেটের। এই ব্যাপারটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমি বলবো কি ভাই, এইখানে যদি 90 হার্টজ বা 120 হার্টজ দেওয়া হতো, তাহলে এর যে প্রসেসর সেটা খুব একটা পেরে উঠতো না। তখন দেখতেন যে টোটাল ফোনটা একটা লেগি একটা ভাব চলে আসতো। তো ফুল এইচডি প্লাস আছে, ভিডিও দেখে মজা পাবেন, ওটা নিয়ে সন্তুষ্ট থাকুন। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস কত সঠিক তথ্য আমার জানা নেই, তবে আমরা ইনডোরে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এবং আউটডোরেও দেখছিলাম এটা ব্যবহার করা যায়। সরাসরি সানলাইট পড়লে কিছুটা স্ট্রাগল করে। তো ভাই ডিসপ্লের কাগজ কলমের বিষয়বস্তু তো সবকিছুই জেনে ফেললেন, কিন্তু এটার অ্যাকচুয়াল রেজাল্ট যদি বলতে যাই, আসলে এটা যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা বেশ কন্ট্রাস্টি। আমার কাছে আসলে এটা অ্যাজ এ আইপিএস যথেষ্টই ভালো লেগেছে, কারণ হলো এটার কালার রিপ্রোডাকশন আমার মনে হয় আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে। এটা যথেষ্ট কালারফুল ডিসপ্লে নিয়ে আমি কমপ্লেন করতে পারছি না। টাচ রেসপন্স মোটামুটি ওকে, এই প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতোই রেজাল্ট দিচ্ছে আর কি। বাট হাই রিফ্রেশের থাকলে ভালো লাগতো, কিন্তু তখন আসলে এই স্মার্টফোনটা আরও কিছুটা ল্যাগি হয়ে যেত। তো ভাই ডিসপ্লেটা রেখে যদি ক্যামেরাতে ফার্স্টে আসি, রিয়ারের মেইন শুটার হলো 64 মেগাপিক্সেলের, প্রশংসনীয় ব্যাপার। তবে এর সাথে আরও দুইটা ইউজলেস সেন্সর অবশ্যই আছে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটা এআই শুটার আছে আর কি। হ্যাঁ, আলট্রাওয়াইড নেই, এটা নিয়ে কমপ্লেন করা যাবে না এখন, মানে এরকম প্রাইস পয়েন্টে কেউই দিচ্ছে না, বাট ওরা দিতে পারতো, দিলে আরও আমাদের সুবিধা হতো আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। প্রপার লাইটিং কন্ডিশনে বিভিন্ন সিনারিওতে আমরা এটা দিয়ে ছবি নেই, যেমনটা আপনারা দেখছেন। কালার নিয়ে ফার্স্টে বলতে গেলে এটা একদম অ্যাকুরেট কালার দিচ্ছে না, কখনো আমাদের কাছে একটু ফেড লাগছিল, আবার কোনো ছবিতে মোটামুটি ঠিকঠাক ধরে রাখতে পারছিল। ইভেন কিছু কালার শিফটও করছে আমরা দেখছি। তবে এইটাতে মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে, 64 মেগাপিক্সেলের নেয় যেহেতু, তো ভালোই ডিটেল পাবেন। ইভেন জুম করেও চাইলে আপনি কোনো ছবি ব্যবহার করতে পারবেন। তবে অনেক ছবিতে আমরা দেখছিলাম ওভার শার্পেনিং, মানে একটু প্রসেস করতে গিয়ে বেশি যেন প্রসেস করে ফেলছে। আর ডাইনামিক রেঞ্জ, হ্যাঁ এটা মোটামুটি ডাইনামিক রেঞ্জের দিক থেকে ভালোই বলা যেতে পারে এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন বিবেচনায়। দেন এটার লো লাইটের দিকে অনেকটাই কন্ট্রাস্টি হচ্ছিল এবং আমরা যেমনটা দেখছিলাম তখন আসলে নয়েজ গ্রেনের দেখা থাকে, প্লাস সফট হয়ে যায়, ডিটেলের পরিমাণ কমতে থাকে। নাইট মোড অন করে নিলে কিছুটা বেটার হয়, তবে আমি নাইট মোডে আরেকটু বেটার রেজাল্ট আশা করছিলাম। এক্সপোজার
ব্যালেন্সে কিছুটা ইস্যু ছিল, এর বাইরে মোটামুটি মেইন ক্যামেরাটা ওকে। আর এখানে পোর্ট্রেট মোডে আমরা যেমনটা দেখছি এজ ডিটেকশনে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাতে একটু আর্টিফিশিয়াল ভাব আছে, এবং ব্যাকগ্রাউন্ডে যদি আলো চলে আসে ওইটা আবার এক্সপোজার কন্ট্রোল করতে গিয়েও প্যারা খাচ্ছিল দেখলাম। পাশাপাশি মেইন সাবজেক্টকে অনেকটাই সফট করে দেয়। পোর্ট্রেট মোডটাতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, ইন ফিউচার যদি আপডেট দিয়ে তারা এখানে আরও ভালো কিছু করে তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, ম্যাক্রো শুটার আছে একদমই অ্যাজ ইউজুয়াল। আর এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা একই বিষয় লক্ষ্য করছি, অর্থাৎ মেইন ক্যামেরার মতো এখানেও একটু ওভার প্রসেস দেখা যায়, একটু বেশি শার্প করে দিচ্ছে ছবিগুলোকে, তবে স্ক্রিনটাকে আবার স্মুথ করারও ট্রাই করে। তো যেটা হয় দাড়িটারিগুলো বেশি বেশি শার্প লাগবে, চুল বেশি শার্প লাগবে, ব্যাপারটা খারাপ লাগে না, অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু ডাইনামিক রেঞ্জটা আবার মেইন ক্যামেরার মতো ততটা বেটার ছিল না এখানে। 15,000 টাকার নিচে অনেক খেলোয়াড় আছে, বাট এইটাকে আপনি যে কারণে হয়তো চয়েস করে ফেলবেন, এটার ব্যাটারি এবং চার্জারের জন্য হয়তো মানে পছন্দ করতেই পারেন অনেকে, কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আর এর বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো একদম দুর্দান্ত কম্বো, খুবই দ্রুত সময় চার্জ করতে পারছেন, আবার এটার ব্যাটারি ব্যাকআপও ভালো। 60 হার্জের এই ডিসপ্লেটা মানে আপনি যদি ফুল ব্রাইটনেসেও রাখেন, আমরা দেখছিলাম 7 ঘন্টা প্লাস এটা এসওটি দিতে পারছে, এবং বলা যায় যে একদিন প্লাস টাইম আসলেই ব্যবহার করা সম্ভব এই স্মার্টফোনটি। ফাইনালি ভাই পারফরমেন্স সেকশন, এই জায়গার কি অবস্থা এইটা জেনে শুনে তো আপনি ডিসিশন দেবেন, রাইট? তো এই স্মার্টফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 রয়েছে, লেটেস্ট অপারেটিং সিস্টেম, বাট প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T616, আর এটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6/128, 8/256 GB। স্টোরেজ টাইপ UFS 2.2। তো এই স্টোরেজ টাইপটা ভালো, UFS 2.2 হওয়াতে আপনি বলতে পারেন eMMCর তুলনায় অনেকটাই ফাস্টার এটা। তবে ভাই এর যে প্রসেসরটা ইউনি এসওসি, এটার বদলে যদি কিনা এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের Z80 দেওয়া যেত আর একটু সুবিধা হইতো মনে হয়, বা তাহলে আরেকটু ভালো হতো বলে আমার মনে হয়েছে। তো রেগুলার পারফরমেন্স আমরা দেখছি মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা ডিলে লক্ষ্য করেছি, বাট মাল্টিটাস্কিংয়ে গিয়ে আবার মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছে। তবে যারা কিনা অলরেডি হাই রিফ্রেশের স্মার্টফোন ব্যবহার করে আসছেন তাদের কাছে গিয়ে এই ফোনটা একটু অন্যরকম লাগবে, হয়তো আপনার মনে হবে যে না ততটা স্মুথ না, যে বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম। আবার বেশ কয়েকটা অ্যাপে আমি একটু ল্যাগি ভাব পেয়েছি, যেমন ধরুন ফেসবুকে স্ক্রলিং এর ক্ষেত্রে আমি একটু ল্যাগিনেস পেয়েছিলাম। আমার মনে হয় কি এটাতে অপটিমাইজেশনের আরো কিছুটা সুযোগ আছে। আবার আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু ফুল এইচডি প্লাস, তো আসলেই ওইটা প্রসেসরের উপর একটু প্রেশার দিয়ে ধরে রাখছে, এটাও ট্রু। বাই দ্য ওয়ে, এই যে র্যামটাম যা দেখলেন, 6GB সাথে আরো 6GB ভার্চুয়াল র্যাম আছে, আর 8GB সাথে আরো 8GB ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে। ও হ্যাঁ, আরও একটা নোটিসেবল বিষয় আছে, এদের ইউআই এর মাঝে কিন্তু আমরা ব্লো টায়ার পাইনি ওরকম, মানে অনেকেই তো দিয়ে দেয়, নামি দামি ভালো ভালো ব্র্যান্ডও দেয়। সেদিন একটা ফোনের রিভিউ করতে গিয়ে বলছিলাম 40টা আমি নিজেই গুনছি, এর মধ্যে কয়টা ডিলিট করছিলাম। তো সেই জায়গায় ওরা অ্যাটলিস্ট ভালো করতেছে আর কি। গেমিং নিয়ে বলতে গেলে আসলে এটা মোটেই কোনো গেমিং স্মার্টফোন না, এবং গেমিংয়ের জন্য পারফেক্ট কিছু হচ্ছে না এরকম প্রাইস পয়েন্ট থেকেও না। তবে আপনি মাঝে মধ্যে সময় কাটাতে পারবেন, যেমন আমরা পাবজি ট্রাই করছিলাম, যা দেখলাম সর্বোচ্চ HD হাই ফ্রেম রেট সাপোর্ট নেয়, বাট এরকম সেটিংসে স্মার্টফোনটা বেশ ল্যাগ দিচ্ছিল। দেন আমরা এটাকে স্মুথ আলট্রাতে নেই, তখন কিন্তু প্লেয়াবল রেজাল্ট দিতে পারছিল, বাট লং রানে ফোনটা ভালোই গরম হয়। হ্যাঁ, ভালোই গরম হয় এবং পারফরমেন্স কিছুটা ড্রপ করে, তখন আপনি দেখবেন যে ফ্রেম রেটটা অনেকটাই ওঠানামা করতে থাকে আর কি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা ফ্রি ফায়ার খেলছিলাম, এইটাতে আবার তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাওয়া গেছে, হাইয়েস্ট সেটিংসেও প্লেবল রেজাল্ট পাওয়া যায়, পাবজির তুলনায় এটা বেটার রেজাল্ট আসলেই দেয়। তো যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা এটা দিয়ে মোটামুটি মাঝে মধ্যে আসলে গেমিং করতে পারবেন, বা আপনার কাজে লাগবে আই হোপ। এর পাশাপাশি আমরা ট্রাই করছিলাম Pulse 9, ওটাও স্মার্টফোনে ভালোই চলেছে, তবে গ্রাফিক্স অতটা ভালো পাইনি। আর এই তো আসলে গেমিং করার জন্য এটা আহামরি কিছু হচ্ছে না, তবে ওই যে সময় কাটানোর জন্য ঠিকঠাক আছে আর কি। এই স্মার্টফোনটিতে মোনো স্পিকার রয়েছে, মানে সিঙ্গেল স্পিকার থাকছে, বটম ফায়ারিং। এটা মোটামুটি তো লাউড, ভালোই লাউড, কিন্তু ফুল ভলিউমে কিন্তু ডিস্টরশন পাবেন, 90%-এর মধ্যে রাখলে ভালো একটা সাউন্ড পাওয়া যায়। এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। আর প্রয়োজনে ম্যাক্সিমাম সেন্সর থাকলেও এতে কিন্তু আমরা জাইরোস্কোপ সেন্সরটাই পাইনি, আমি টেস্ট করে দেখছিলাম, এটা হতাশাজনক, এটা থাকা উচিত ছিল। যাই হোক, কী ছিল, কোথায় কি কেমন রেজাল্ট পেয়েছি সবকিছু যে জানলেন, তো এই সমস্ত কিছু নিয়েই বেনকো S1 Pro। ভাই ফার্স্টে যদি এর ল্যাকিংসগুলো বলি, নাম্বার 1 হলো এর প্রসেসরটা আসলে মিডিয়াটেকের হলে ভালো হতো, মিডিয়াটেক Z80 বা Z85 এরকম কিছু হলে আরও জোস হতো। দেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নাই, আর হচ্ছে জাইরোস্কোপ সেন্সর নেই। এই জায়গাগুলো থাকলে আমি মানে এত কথা বলতাম না। আর যে কারণে আপনার ভালো লেগে যাবে বা এখনও আপনাকে রিকমেন্ড করা যায়, সেটা হচ্ছে এইটার ডিজাইনটা দেখুন, খুবই সুন্দর, রেয়ার প্যানেলের গ্লাস রয়েছে, এটাও অনেকের কাছে ম্যাটার করে এই সমস্ত বিষয়। তারপরে ডিসপ্লেটা আমি আপনাদেরকে শিওর করতে পারছি আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছে এই ডিসপ্লেটা ভালো লাগবে। দেন এর যে মেইন ক্যামেরাটা, তারপরে এইটার ব্যাটারি এবং চার্জিং সিস্টেম, তো এই সমস্ত জায়গাগুলোর কারণেই অনেকে আবার এই ফোনটাকে চয়েস করবেন। আবার দুইটা ভ্যারিয়েন্ট আছে, আপনার বাজেট একটু বেশি থাকলে আপনি অবশ্যই 8GB র্যাম ভ্যারিয়েন্টটা নেবেন, আর যদি 15,000-এর মধ্যে হয় তাহলে কিন্তু এটা একটা গুড প্যাকেজ। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।